তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে শ্রেণীবদ্ধ জীবের সুনির্দিষ্ট কাঠামো, এই সুনির্দিষ্ট কাঠামোকে জীবের 5 ভাগে ভাগ করেছিল এবং হুইটেকার প্রবর্তিত 5 রাজ্যর নাম দিয়েছিল: মনেরা, প্রটিস্টা, ছত্রাক, উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী। তো এর আগের ভিডিওতে আমরা মনেরা নিয়ে আলোচনা করেছি, যদি তোমরা দেখতে চাও সেটা দেখে নিতে পারো। আজকে আমরা প্রটিস্টা থেকে শুরু করছি। তো দেখো, বিভিন্ন ধরনের এককোষী ইউক্যারিওটিক জীব এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে প্রটিস্টা ইউক্যারিওটিক জীবের অন্তর্ভুক্ত হবে। এদের মধ্যে কিছু জীব চুলের মতো সিলিয়া বা চাবুকের মতো ফ্লাজেলা জাতীয় উপাঙ্গের সাহায্যে গমনাগমন করে। তো এইগুলো আপনাদের ইম্পর্টেন্ট, যে সিলিয়া বা চাবুকের মতো ফ্লাজেলা জাতীয় উপাঙ্গের সাহায্যে কী করছে? গমনাগমন করছে। কারা? এই প্রটিস্টা যে জীবটা আছে তারা। এবং এই টাইপের মধ্যে কোন কোন জীবগুলো পড়বে? তো দেখো, এককোষী শৈবাল, ডাইটাম, প্রোটোজিয়া। তো এইগুলো সমস্ত কিন্তু আর কী করছে? এই চুলের মতো সিলিয়া বা চাবুকের মতো ফ্লাজেলা জাতীয় উপাঙ্গের সাহায্যে চলাচল করে থাকে, এককোষী শৈবাল, ডাইটাম বা প্রোটোজিয়াগুলো। তো এদের মধ্যে বেশ কিছু জীব তাদের জীবনচক্রের কোনো দশায় বহুকোষী রূপ নেয়। এদের কোষপ্রাচীর এক দৃঢ় জটিল শর্করা দ্বারা গঠিত। এই জটিল শর্করাটা হচ্ছে কাইটিন। উদাহরণ হচ্ছে ইস্ট, গোল্ড, মাশরুম, এগুলো হচ্ছে উদাহরণ। তো এগুলো কিন্তু ছত্রাকের উদাহরণ আমরা পড়লাম। তো এই ছত্রাকের এই উদাহরণগুলো কোনগুলো? এই যে তোমরা একটু আগে পড়লে না, যে ইস্ট, মোল্ড, মাশরুম, এগুলো হচ্ছে ছত্রাকের উদাহরণ, বুঝতে পারছো? তো এই ছত্রাকের আবার কি, এরা সবাই পরভোজী ইউক্যারিওটিক জীব। তোমরা বুঝতেই পারছো এই ছত্রাক আমরা পরভোজী বলি। এদের মধ্যে কেউ পচনশীল জৈব বস্তু থেকে পুষ্ট সংগ্রহ করে, আবার এদের মৃতজীবী জীব বলে। বাকি জীবদেরকে পোষক জীবের সজীব প্রোটোপ্লাজম থেকে পুষ্টি সংগ্রহ করতে হয় বলে এদের পরজীবীও বলে থাকে। এবার দেখো, এটা তো আমরা পড়ে নিলাম যে ছত্রাকটা। এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব উদ্ভিদ রাজ্য, তারপর রয়েছে প্রাণী রাজ্য, তাহলে আমরা পঞ্চরাজ্য শেষ করে দেবো। তো দেখো, এরা সবাই কোষ প্রাচীর বিশিষ্ট বহুকোষী ইউক্যারিওটিক জীব, বুঝতে পারছি। এরাও কিন্তু ইউক্যারিওটিক জীবের মধ্যে পড়ছে। এরা স্বভোজী এবং ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষ করে। তো উদ্ভিদ মানে বুঝতে পারছো, সেটা ক্লোরোফিল থাকবে তবেই তো সালোক সংশ্লেষ হবে। তাই এসব উদ্ভিদ হচ্ছে রাজ্যভুক্ত হয়। যেহেতু আমাদের চারপাশে যে জীব বৈচিত্র্য রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ দৃশ্যমান জীবই হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর রাজ্যভুক্ত। তাই এই গোষ্ঠীর উপগোষ্ঠীগুলো নিয়ে কিছু পরে আলোচনা করব, তোমরা অবশ্যই থাকবে। এবার প্রাণীর রাজ্য কোনগুলো? তো দেখো, বহুকোষী, আমাদের বিভিন্ন কোষ নিয়ে গঠিত হবে। তোমরা এই আগের ক্লাস যদি তোমরা দেখেছো টিস্যু পেপারটা, তাহলে তোমরা সকলে জানো। তো বহুকোষী ইউক্যারিওটিক কোষ প্রাচীর জীবেরা এই রাজ্যভুক্ত হয়ে থাকে। এরা পরভোজী হবে এবং এই গোষ্ঠীর উপগোষ্ঠীগুলি আমরা একটু পড়ব নিচে। তো দেখো, এই যে আমাদের দেখতে পাচ্ছি সজীব বস্তু, এই সজীব বস্তুকে আমরা দুভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক জীব, আদি নিউক্লিয়াসযুক্ত জীব হবে, এবং ইউক্যারিওটিক জীব, যেটা আদর্শ নিউক্লিয়াসযুক্ত হবে। এবার এই প্রোক্যারিওটিক জীবকে এককোষী হবে, তার মধ্যে একটা রয়েছে মনেরা। এককোষী জীবের মধ্যে কেবলমাত্র মনেরা রয়েছে। এবং ইউক্যারিওটিক জীব, এরা আদর্শ নিউক্লিয়াসযুক্ত হবে এবং এককোষী বহুকোষীও হতে পারে। তো এককোষীর মধ্যে এগুলো পড়বে প্রোটিস্টা, এবং বহুকোষীর মধ্যে পড়বে কোষ প্রাচীর বিশিষ্ট। দেখো, সালোক সংশ্লেষ করতে পারবে না, যেমন ছত্রাক। সালোক সংশ্লেষ করতে পারে, যেমন উদ্ভিদ রাজ্য পড়বে। এবং কোষ প্রাচীরবিহীন, সেটা হচ্ছে প্রাণী রাজ্য। তো এই হচ্ছে পঞ্চরাজ্যের শ্রেণী বিভাগ, তোমরা দেখছো অন স্ক্রিন, এটা হচ্ছে পঞ্চরাজ্যের শ্রেণী বিভাগ, বুঝতে পারছো? এরপরে দেখো, আমরা উদ্ভিদ রাজ্য নিয়ে একটু আগে বললাম পড়বো। তো উদ্ভিদের বিভিন্ন শ্রেণীবিশেষের প্রথম অষ্টটি উদ্ভিদের সম্পূর্ণরূপে বিভেদিত হয়ে সুনির্দিষ্ট অঙ্গ তৈরি করেছে কিনা তার উপর নির্ভর করে। শ্রেণীবিন্যাসের পরবর্তী স্তরটি নির্ভর করে বিভেদিত উদ্ভিদের জল ও অন্যান্য বস্তু পরিবহনের বিশেষ কলা গঠিত হয়েছে কিনা তার উপর। উদ্ভিদরা বীজ ধারণে সক্ষম কিনা এবং বীজগুলো ফলের ভেতরে আবদ্ধ থাকে কিনা তার উপর শ্রেণীবিন্যাসের পরবর্তী ধাপ নির্ভর করে। এবার সমাঙ্গদেহী উদ্ভিদ। এবার আমরা উদ্ভিদ দেহের ভাগ পড়ছি, বুঝতে পেরেছো? সমাঙ্গদেহী উদ্ভিদ এগুলো কোনগুলো? যেসব উদ্ভিদের দেহ সম্পূর্ণরূপে বিভেদিত হয় না, তারা এই গোষ্ঠীভুক্ত। উদাহরণ স্পাইরোগাইরা, ইউলোথিক্স। তো এগুলো হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। কেন বলছি? কারণ এই উদ্ভিদগুলো সম্পূর্ণরূপে বিভেদিত হয় না। হ্যাঁ,
এবং এই গোষ্ঠীভুক্ত উদ্ভিদের শৈবাল বলে। এদের বেশিরভাগই জলজ হয়ে থাকে। স্পাইরোগাইরা, ইউলোথিক্স, এবার দেখো ক্লাডোফেরা, উলভা এবং কারা, এগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ শৈবাল। এবার আমরা পড়বো ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটা কি, তোমরা নামটা শুনেছো। তো এই গোষ্ঠীভুক্ত যে উদ্ভিদগুলো হবে তাদের উদ্ভিদরাজ্যের উভয়চর বলা হয়ে থাকে। এদের উদ্ভিদ দেহে সাধারণত কাণ্ডের মতো পাতার মতো অংশ বিভেদিত হয়, তবে এদের দেহে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল ও অন্যান্য বহু বস্তু পরিবহনের জন্য বিশেষ ধরনের কোনো কলা থাকে না। যেমন উদাহরণ যদি বলি, এই বায়োফাইটাসের মধ্যে বায়োফাইটা, তো সেটা হচ্ছে ফিউনারিয়া, যাকে আমরা মস বলছি, এবং মার্কেন্সিয়া, তো এগুলো হচ্ছে উদাহরণ বায়োফাইটাস উদাহরণ। তোমরা দেখতে পাচ্ছ এক্সিয়া, মার্কেন্সিয়া, ফিউনারিয়া, এগুলো হচ্ছে কিছু কিছু সাধারণ বায়োফাইটা উদ্ভিদের উদাহরণ। এই উদ্ভিদ গোষ্ঠীভুক্ত উদ্ভিদের দেহ, মূল, কাণ্ড এবং পাতার বিভেদিত এবং এদের দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল ও অন্যান্য বস্তু পরিবহনের জন্য বিশেষ ধরনের কলা বর্তমান। এই গোষ্ঠীভুক্ত কিছু উদাহরণ হচ্ছে মার্সিলিয়া, থেরিস, হর্স টেল। এই তিন গোষ্ঠী দেখো সমাঙ্গী দেহি বায়োফাইটাস টেরিডোফাইটায়। উদ্ভিদের জনন অঙ্গের খুবই স্পষ্ট এবং এই জন্য এদের ক্রিপ্টাগ্রাসাম বলা হয়ে থাকে। তো এটা কাদেরকে বলা হয়ে থাকে, এগুলোতে বলা হয় কাদেরকে, এই সমাঙ্গদেহী বায়োফাইটা এবং টেরিডোফাইটা উদ্ভিদের এই জনন অঙ্গগুলি খুবই অস্পষ্ট হয়ে থাকে। আমি স্পষ্ট বলছি না, অস্পষ্ট বলছি। এই জন্য এদের বলা হয়ে থাকে ক্রিপ্টোগামস বা লুকায়িত জনন অঙ্গ সমন্বিত উদ্ভিদ বলে। অপরদিকে যে উদ্ভিদ জনন অঙ্গগুলি সুস্পষ্টভাবে বিভাজিত থাকে এবং শেষে বীজ তৈরি করে তাদেরকে সুস্পষ্ট উদ্ভিদ বলে। জনন প্রক্রিয়ার ফলশ্রুতিতে বীজ গঠিত হয়। বীজগুলো সঞ্চিত খাদ্য সহ ভ্রূণ নিয়ে গঠিত। এই সঞ্চিত খাদ্য অঙ্কুরোদ্গমকালে ভ্রূণের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে। বীজগুলো নগ্ন নাকি ফলের ভেতরে আবদ্ধ, তারপর ভিত্তি করে এই গোষ্ঠীকে আমরা দুটি ভাগ করেছে রাখছে, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। এবার ব্যক্তবীজী উদ্ভিদ কোনগুলো, সেটা হচ্ছে এই যে গাইমন স্পাম শব্দটি, গাইমো এবং স্পার্মাতে, এই দুটি গ্রিক থেকে শব্দ থেকে এসেছে। গাইমন এর অর্থ হচ্ছে নগ্ন এবং স্পার্মা এই শব্দের হচ্ছে বীজ। এই গোষ্ঠীভুক্ত উদ্ভিদের নগ্ন বীজ সাধারণত করে এবং সাধারণত বহু বর্ষজীবী এবং চিরসবুজ এবং কাষ্ঠল হয়। উদাহরণ পাইন, সাইকাস এবং দেওদার, এগুলো হচ্ছে এই ব্যক্তজীবী উদ্ভিদের উদাহরণ। এবং এরপরে আমরা জানবো গুপ্তজীবী সেগুলো কি। তো এনজিওস্পার্ম, এটা শব্দটি হচ্ছে এনজিও অর্থাৎ আবৃত এবং স্পার্মা অর্থ বীজ দিয়ে গঠিত, মানে এগুলো ঢাকা থাকবে, যাকে গুপ্ত মানে বুঝতে পারছো। এদের সুস্পক উদ্ভিদও বলে। বীজগুলো গর্ভাশয়ের ভিতরে গঠিত হয় এবং গর্ভাশয়ের ফলে রূপান্তরিত হয়। উদ্ভিদের বীজ মধ্যস্থ ভ্রূণ বীজপত্র থাকে। এদের বীজপত্র বলে কারণ বীজের অঙ্কুরোদ্গমের সময় বহু ক্ষেত্রে এরা বীজের বাইরে বেরিয়ে আসে এবং পাতার মতো সবুজ বর্ণ ধারণ করে। বীজে উপস্থিত বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে গুপ্ত বীজী উদ্ভিদকে দুটি গোষ্ঠীকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একবীজপত্র উদ্ভিদ এবং একটা হচ্ছে দ্বিবীজপত্র উদ্ভিদ। অর্থাৎ দ্বিবীজপত্র মানে কি, যেখানে দুটো বীজ থাকবে, এক বীজ মানে সেখানে একটা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন একবীজপত্র উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং দ্বিবীজপত্র এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার দেখো উদ্ভিদ গোষ্ঠীকে তাহলে কী কী ভাগ করছে দেখো। বিবিধিত উদ্ভিদ, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ উদ্ভিদ গোষ্ঠীর ভাগগুলা। তো উদ্ভিদ গোষ্ঠীকে বিভেদিত উদ্ভিদ দেহাংশ অনুপস্থিতির ভিত্তিতে যাকে আমরা ভাগ করছি সেটা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ, এবং বিভেদিত উদ্ভিদ দেহাংশ বর্তমান অর্থাৎ যাদের দেহাংশ রয়েছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এবং সংবহন কলাবিহীন আর একটা হচ্ছে সংবহন কলা বিশিষ্ট। তো সংবহন কলাবিহীনের মধ্যে কেবলমাত্র একটি রয়েছে, সেটা হচ্ছে ব্রায়োফাইটা, এবং সংবহন কলা বিশিষ্টর মধ্যে রয়েছে দুই ভাগ, সেটা হচ্ছে যারা বীজ আমরা গঠন করে না তাদেরকে টেরিফাইটা বলবো, এবং যারা বীজ গঠন করে তাদেরকে আমরা সুপুষ্পক উদ্ভিদ বলছি। এবং এই সুপুষ্পক উদ্ভিদগুলোকে আবার দুভাগে ভাগ করছে, সেটা যে বীজ অনাবৃত বা নগ্ন থাকে তাদেরকে ব্যক্তজীবী বলবো, এবং বীজ ভিতরে থাকে তাকে বীজী বলবো। এবং গুপ্ত বীজকে আবার ভাগ করেছে দুই ভাগে, সেটা হচ্ছে বীজ দুটো বীজপত্র বিশিষ্ট হবে, বীজ একটি বীজপত্র বিশিষ্ট হবে। এবং দুটো বীজ যাদের থাকবে তাদেরকে দ্বিবীজপত্র উদ্ভিদ বলবো, এবং যাদের একটি বীজ থাকবে তাদেরকে একবীজপত্র উদ্ভিদ বলবো। এই হচ্ছে উদ্ভিদের শ্রেণী বিভাগ, বুঝতে পারছো? তো
এবার দেখো প্রাণী রাজ্য, এটা আমরা দেখব। তো দেখো এই রাজ্যভুক্ত জীবেরা ইউক্যারিওটিক, বহুকোষী এবং পরভোজী হয়। এদের কোষে কোষ প্রাচীর থাকে না, বেশিরভাগ প্রাণী সচল হয়। দেহ নকশার বিভেদীকরণের ধরন বিস্তৃতির উপর ভিত্তি করে প্রাণী রাজ্যকে আমরা শ্রেণীবিভাগ করেছি। দেখো পেরিফেরা, তো পেরিফেরা শব্দটি দ্বারা ছিদ্রাল জীবদেহকে বোঝাচ্ছে। এই গোষ্ঠীভুক্ত যেসব প্রাণীগুলো হবে তারা চলাচল করতে পারে না এবং নিজেদের কঠিন কোনো অবলম্বনের সাথে যুক্ত রাখে। এদের দেহ অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো নালিকাকার তন্ত্রের সাথে যুক্ত থাকে। এই নালিকার তন্ত্র দেহ খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করার জন্য সারা দেহে জল সরবরাহে সাহায্য করে। এই গোষ্ঠীর প্রাণীদের থেকে শক্ত কঙ্কাল দেখা যায়। এদের দেহ নকশা খুবই কম বিভেদীকরণ পরিলক্ষিত হয়। এক্ষেত্রে কোষ অল্প মাত্রায় বিভেদিত হয়, কলা গঠন করে। এদের সাধারণভাবে স্পঞ্জ বলে এবং এদের প্রধানত সামুদ্রিক পরিবেশে পাওয়া যায়। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিগুলো, এইগুলাই হচ্ছে বন্ধুরা পেরিফেরা, পেরিফেরা নয় পরিফেরা। পরিফেরা তোমরা দেখতে পাচ্ছ এইগুলা সাইকন, স্পঞ্জিলা, ইউপ্লোকটেলা, এইগুলো তোমরা ছবিটার সাথে সাথে যদি তোমরা নামগুলো পড়ো অবশ্যই আপনাদের মনে থেকে যাবে। তারপর তো একনালিদেহি বা নিডারিয়া। তো এই যেসব গোষ্ঠীর মধ্যে রইবে তারা প্রাণীরা কী হবে, জলে বাস করবে। এদের দেহানকশায় অপেক্ষাকৃত বেশি বিভেদীকরণ দেখা যায়। এদের দেহ দুটি কোষস্তর নিয়ে গঠিত হবে। একটি কোষস্তর দেহের বহিঃপ্রকাশ গঠন করবে এবং অপর যে কোষস্তরটি দেহের আন্তঃপ্রকার তৈরি করে। এদের মধ্যে কিছু প্রজাতির কলোনি গঠন করে বেঁচে থাকে, যেমন প্রবাল তাহলে কী গঠন করে, কলোনি। তা অপরদিকে এই গোষ্ঠীর অন্য প্রজাতির জীবেরা এককভাবে বেঁচে থাকে, যেমন হাইড্রা কী করছে, এককভাবে বেঁচে থাকে। একনালীদেহী প্রাণীদের মধ্যে জেলিফিশ সমুদ্রের অ্যানিমম অন্যতম এবং সমুদ্রের অ্যানিমম এবং জেলিফিশ এগুলো একনালীদেহী প্রাণীর মধ্যে রয়েছে এবং গোষ্ঠীর কয়েকটি প্রাণী দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন হাইড্রা একনালীদেহী প্রাণী এগুলো। এবং তোমরা দেখতে সমুদ্র অ্যানিমো, তোমরা এটা দেখতে পাচ্ছ সমুদ্র অ্যানিমোটা, এটাও কিন্তু এক নালী রয়েছে। তারপরে আমরা যে প্রাণীরটা পড়বো, প্রাণীর ভাগটা, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেসিস। কি আছে নামটা, প্লাটিহেলমিনথেস। তাহলে এটা কোনগুলো? তো এগুলো হচ্ছে পূর্বে বর্ণিত দুটি গোষ্ঠীর প্রাণীদের তুলনায় এই গোষ্ঠীর প্রাণীদের দেহ গঠন অনেকটা জটিল হবে। এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ দেহের বাম এবং ডান অংশের দেহ নকশা একই রকম হবে এবং এদের দেহ 3টি কোষস্তর দ্বারা গঠিত হবে এবং স্তরগুলো থেকেই বিভাজিত কলা সমষ্টি তৈরি হয়। এই কারণে এই প্রাণীদের ত্রিস্তরীয় বলে। তাহলে এই ত্রিস্তরীয় কাদেরকে বলা হবে, কোন প্রাণীদেরকে বলা হবে, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেসিস এদেরকে বলা হবে। এই ত্রিস্তরীয় গঠনের জন্য দেহের বহিঃপ্রকাশ ও আন্তঃপ্রকাশ গঠনের সাথে সাথে কিছু অঙ্গ তৈরি হয়। এইভাবে এদের দেহে বেশ কিছু কলা গঠিত হয়। তবে এদের দেহ কোনো প্রকৃত অভ্যন্তরীণ দেহগহ্বর বা সিলোম থাকে না। এর ভিতরে কোনো কিন্তু তাহলে কি থাকছে না, সিলোম বা দেহগহ্বর থাকছে না, ভেতরে সুগঠিত অঙ্গগুলো থাকতে পারে। তাহলে এদের দেহটা কী হবে, দ্বিপার্শ্বীয়ভাবে চ্যাপ্টা হবে এবং এই জাতীয় গঠনের কারণে এই সব প্রাণীদের চ্যাপ্টা কৃমিও বলে হয়ে থাকে। এরা স্বাধীনজীবী বা পরজীবী হয়। স্বাধীনজীবী প্রাণীদের মধ্যে রয়েছে, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্বাধীনজীবী প্রাণীদের মধ্যে কী রয়েছে, সেটা আছে প্ল্যানেরিয়া এবং পরজীবীর মধ্যে রয়েছে যকৃৎ কৃমি। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে নোট ডাউন করে নিতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লাটিহেলমিনথেস, এইগুলোর মধ্যে উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এটা ত্রিস্তর হয়ে থাকে, প্ল্যানেরিয়া, যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে নিমাটোডা। এবার নিমাটোডাটা কী জিনিস, তো দেখো এই গোষ্ঠীভুক্ত যেসব প্রাণীগুলো হবে তাদের দেহটা কী হবে, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ত্রিস্তর হবে। তবে এদের দেহ চ্যাপ্টা না হয়ে হালকা নালাকার হয়। এদের দেহটা কিন্তু চ্যাপ্টা হয়, এদের দেহটা কী হয়ে থাকে, নালাকার এদের দেহটা হবে এবং এদের দেহে কলা সমষ্টি থাকলেও কোনো প্রবৃদ্ধ অঙ্গ থাকে না। এদের দেহে এক ধরনের দেহগহ্বর বা সিউডোসিলম বর্তমান থাকে। এই গোষ্ঠীর প্রাণীরা কী হয়, রোগ সৃষ্টিকারী পরজীবী হিসাবে বিশেষভাবে পরিচিত, যেমন গোদরোগ সৃষ্টিকারী কৃমি,
অথবা তন্ত্রে বসবাসকারী কৃমি, একেবারে গোলা কৃমি বা সুতা কৃমি বলে থাকি। তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো গোদরোগ সৃষ্টি করা এইসব আসকর আসকারিস আসকারিস এবং উচেরেরিয়া উচেরেরিয়া নামগুলো খুবই ইন্টারেস্টিং। তারপরে দেখো, তারপর আমরা পড়বো অ্যানিলিডা। তো অ্যানিলিডা প্রাণীগুষ্ঠ প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং ত্রিস্তর হয়। এছাড়া এদের দেহটা কি প্রকৃত দেহগহ্বর এবং শিলাম থাকে। এদের দেহগহ্বর প্রকৃত অঙ্গনগুলি দেহ গঠনের মধ্যে একটা মোড়কে আবদ্ধ থাকতে সাহায্য করে। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের দেহ অঙ্গের বিস্তৃত বিভেদীকরণ দেখা যায়। এই বিভেদীকরণের খণ্ড ভবনের কায়দায় ঘটে এবং এক্ষেত্রে মস্তক থেকে দেহের শেষ প্রান্ত পর্যন্ত খণ্ডগুলো একটির উপর অপরটি সজ্জিত থাকে। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের বিভিন্ন ধরনের পরিবেশে, অর্থাৎ সাধু জলে থাকতে পাবে, সমুদ্রের জলে, এমনকি স্থলেও বাস করে। তাই এই গোষ্ঠীর পরিচিত প্রাণীদের মধ্যে রয়েছে কেঁচো এবং জগ। তাই কেঁচো এবং জগ কোন গোষ্ঠীর মধ্যে রয়েছে, কোন প্রাণীর অন্তর্ভুক্ত রয়েছে, সেটা আছে অ্যানিলিডা। এগুলো ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ ছবিটা। আর্থ্রোপোডা, এগুলো কোন প্রজাতির মধ্যে রয়েছে দেখো। এই প্রাণী জগতের মধ্যে একটি সম্ভবত সবচেয়ে বড় গোষ্ঠী। তোমাদের প্রশ্ন আসতে পারে সবচেয়ে বড় গোষ্ঠী, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। তো এই গোষ্ঠীভুক্ত প্রাণীর দেহে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং খণ্ডিত হয়। দেহ মুক্ত সংবহনতন্ত্র থাকে এবং রক্ত সুনির্দিষ্ট রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। দেহগহ্বর বা সিলোমিক ক্যাভিটি গুরুত্বপূর্ণ হয়। এদের দেহ সন্ধিল উপাঙ্গ, কথাটির অর্থ হচ্ছে সন্ধিল উপাঙ্গ, বুঝতে পারছো, থাকে। এই গোষ্ঠীভুক্ত কয়েকটি পরিচিত হচ্ছে চিংড়ি প্রজাপতি, মাছ, মাকড়সা, কাঁকড়া বিশে, এগুলো হচ্ছে এই আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত। এবার আমরা মোলাস্কা। তো মোলাস্কা এই গোষ্ঠীভুক্ত যে প্রাণীগুলো হবে, তাদের দেহটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসমভাবে দেহগহ্বর বা সিলোমিক গহ্বরটি সংক্ষিপ্ত হয় এবং দেহে খুবই সামান্য খণ্ডী ভবন দেখা যেতে পারে। এদের দেহে মুক্ত সংবহনতন্ত্র থাকে এবং এরা বৃক্কের মতো অঙ্গের সাহায্যে রেচন করে দেহস্থিত মাংসল পথ গমনাগমনে সাহায্য করে। উদাহরণ হচ্ছে শামুক এবং ঝিনুক। এটা হচ্ছে মেলস্কা উদাহরণ, মেলস্কা প্রজাতির। এবার আমরা পড়ব একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা তোমরা নামটা শুনে থাকবে। গ্রিক ভাষায় একাইনোস বলতে সজারু এবং কাঁটাযুক্ত স্তন্যপায়ীকে বোঝা হয়। ড্রামা বলতে ত্বককে বোঝায়। এই গোষ্ঠীভুক্ত প্রাণীদের তাই কণ্টকতক প্রাণী বলে। এরা সবাই স্বাধীনজীবী এবং সামুদ্রিক হয়। এদের দেহে ত্রিস্তরীয় এবং দেহে প্রকৃত দেহগহ্বর বা শিলাম থাকে। এদের দেহে এক অদ্ভুত ধরনের জল নালীতন্ত্র দেখা যায়। এই তন্ত্রের সাহায্যে এই গোষ্ঠীর প্রাণীরা গমনাগমন করে। দেহে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটি দৃঢ় গঠন দেখা যায়, যা এদের দেহে কঙ্কাল রূপে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হচ্ছে তারা মাছ এবং সামুদ্রিক আর্চিন। এবার আমরা দেখবো নেক্সট, সেটা হচ্ছে পোটোকার্ডাটা। তো পোটোকার্ডাটা এই গোষ্ঠীভুক্ত প্রাণীরা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ত্রিস্তর এবং প্রকৃত দেহগহ্বর বা শিলম বিশিষ্ট হয়। এছাড়া এদের দেহের নকশা একটি নতুন ধরনের দেহ গঠন দেখা যায় এবং একে নোটোকর্ড বলে। নোটোকর্ড জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে প্রাণীদের অবস্থান করে এরা। এবং নোটোকর্ড লম্বা দণ্ডকাঠিত ভার বহন সাহায্য করছে এবং এটি গঠন যা দেহের দেশ বরাবর অবস্থান করে এবং স্নায়ুকলার পৌষ্টিকনালী থেকে পৃথকটা রাখে এই স্নায়ুকলাকে পৌষ্টিকনালী থেকে। এটি পেশির সাথে যুক্ত থাকে, প্রাণীদের গমনাগমনে সাহায্য করছে। আর কি রয়েছে, পোটোকার্ডাটা গোষ্ঠীভুক্ত সব প্রাণীদের দেহে প্রকৃত নোটোকর্ড জীবনের সব দশায় বা দেহের সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর না হতে পারে। এগুলোর উদাহরণ হচ্ছে বেলানোগ্লাস, হার্ডমেনিয়া, অ্যাম্ফিওক্সাস। তো তোমরা ছবি দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এই যে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমরা